আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে করে। আগে অবস্থা এমন ছিল যে তার দ্বিতীয়বার মস্তিষ্ক অপারেশন করা হয়েছে, যার জন্য তাকে নেওয়ার মতো অবস্থা ছিল না। আজকে সম্ভবত বেলা 12টার দিকে তাকে নেওয়া হয়েছে। মির্জা আব্বাসের এই অসুস্থতা ঘিরে একটা রাজনৈতিক বিতর্কও আছে। আমরা একটা ছোট্ট ক্লিপ শোনেন, তারপরে। মির্জা আব্বাস তো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। অনেকেই তার এই অসুস্থতার পেছনে নাসিরুদ্দিন পাটোয়ারিকে দায়ী করছেন। আপনার কাছে কি মনে হয়? আমি সরাসরি নাসিরুদ্দিন পাটোয়ারিকে দায়ী করবো না, তবে এই যে অধ্যত্তের যে চর্চা, বেয়াদবির যে চর্চা, বয়োজ্যেষ্ঠকে অপমান করার যে চর্চা, এটাকে তারা নিউ নর্মাল, তারা বলেন না নয়া বন্দোবস্ত, এই নয়া বন্দোবস্তের মধ্যে বড়দেরকে অপমান করার একটা বন্দোবস্ত তারা তৈরি করেছেন। এবং এটা দেখে আমরা বুঝি যে তাদের হাতে বন্দোবস্ত হলে এই ঘটনাটাই ঘটবে। সিনিয়র মানুষজন এইভাবে অপমানিত হবেন, বাপের বয়সী, দাদার বয়সী, নানার বয়সী লোকদেরকে তারা এইভাবে অপমান করবেন, যা খুশি তাই বলবেন, প্রমাণ ছাড়া অভিযোগ করবেন। ওই যে বললাম না, তাদেরকে হাঁটুর বয়স বলে তাদের অত্যন্ত মন খারাপ হয়ে যায়, অথচ এই কথাটা তারাই বলেছিল আমাকে যে সে নিজে হাঁটুর বয়সী। হ্যাঁ, উনি নাই এখন এখানে, আমি তার সমালোচনা করার জন্য কথাটা বলছি না, কিন্তু সেই বলেছিল। কিন্তু ওইটা নিজে যেটা বলেছিল, তারা যেটা বলে সেটা তারা শুনতে পায় না, কিন্তু সেই কথাই কেউ পুনরাবৃত্তি করলে সেটা তাদের জন্য অপরাধ হয়ে যায়। কথাটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে মির্জা আব্বাস নানাভাবে আসলে দুর্ভাগ্যের শিকার। পুরো নির্বাচনের সময় এইভাবে আচরণবিধির লঙ্ঘন ক্রমাগতভাবে প্রায় প্রতিদিন তাকে লক্ষ্য করে যে আচরণ, কে জিতবে আমার কাছে কিচ্ছু আসে যায় না। আমি বারবার বলছি, মানে ভোট সুষ্ঠু হইতে হবে, সুষ্ঠু ভোটে যেই জিতবে সেই হচ্ছে জনগণকে প্রতিনিধিত্ব করবে, পার্লামেন্টে সে যাবে। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এনসিপির আরো 6 জন নেতা পার্লামেন্টে গেছেন, কিচ্ছু আসা যায় না। বিএনপির অনেক বাঘা নেতা পরাজিত হয়েছেন, কিচ্ছু আসা যায় না। এই ভোটের জন্যই তো লড়াই। কিন্তু ভোটটা তার একটা রাজনৈতিক সুস্থতা থাকলো কিনা। এবার দেখলাম ভোট হলো ঠিকই, কিন্তু একটা অসুস্থতা তৈরি হলো। ঢাকা 8 নির্বাচনে প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে গেল, এবং দেখা যাচ্ছে, খুব কষ্ট পেলাম যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি, বিএনপি কোনো বিবৃতি দেয়নি, প্রোটেস্ট করেনি, এনসিপিও কোনো পদক্ষেপ নেয়নি যে তার নেতাকে এইভাবে, এটা যে একটা খারাপ চর্চা, এই চর্চাটা ঠিক না, এইভাবে কোনো গাইডলাইনও দেয়নি। বোঝা যায় এনসিপিতে অনেকগুলো কুতুব, প্রত্যেকে স্বাধীন। এই নাসিরুদ্দিন পাটোয়ারি সহ একটা গ্রুপ যখন নাকি সরকারের বর্ষপূর্তি, ইউনূস সরকারের, তখন তারা চলে গেছিল ওই কক্সবাজারে। তখন বলছিল যে সমুদ্রের নাকি হাঁটাহাঁটি করলে অনেক চিন্তা, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে অনেক নতুন নতুন চিন্তা মাথার মধ্যে আসে, সেই জন্য তারা গিয়েছিল। এরকম নানা রকম কথাবার্তা আমরা শুনছি। যাই হোক, সেগুলো অপরাধ না, কিন্তু এই কালচার, এইভাবে প্রমাণ ছাড়া, অভিযোগ ছাড়া, মানে সুনির্দিষ্ট জায়গায় তো অভিযোগ করতে হবে। আমি বলতে থাকবো যে উনি তো চাঁদাবাজ, উনি তো দুর্নীতিবাজ, উনি তো দখলবাজ, আমি বলছি ক্রমাগতভাবে। এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর আবার মানে লাইক, কমেন্ট, শেয়ার আরো উৎসাহিত হচ্ছে, মনে হচ্ছে যে না, এটাই সঠিক। এই যে একটা বিষাক্ত আবহাওয়া তৈরি করা হলো, এর কারণে মির্জা আব্বাস আক্রান্ত হয়েছেন কি হয়নি আমি জানি না। রাজনীতি যেহেতু করেন, এগুলি তাকে, তার ভেতরে প্রভাব ফেললেও তিনি জানেন যে এইগুলি মোকাবেলা করেই চলতে হয়। হয়তো সেটা না, আমরা যারা বাইরে থেকে মনে হচ্ছে যে এটা হয়তো তার মানসিকভাবে তিনি একটা বুলিং এর শিকার হয়েছে বা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। যারা বুলিং এর শিকার হয়, মিডিয়া ট্রায়ালের শিকার হয়, তারা নানা রকম ভাবে অসুস্থ হয় মানসিকভাবে। তিনি সেটা হয়েছেন কিনা এটা তো আর আমি বলতে পারবো না, তবে তিনি গুরুতর অসুস্থ হয়েছে। এই মানুষটা আবার সবাই ভাবছিল যে একটা মন্ত্রণালয় পাবে, কিন্তু হয়েছেন উপদেষ্টা। এইটাও হয়তো তিনি হজম করতে পারেন না, কি কারণে, তার বয়স হয়েছে। কিন্তু এইগুলো কিন্তু মানুষের আলোচনার জন্ম দিচ্ছে
যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই ক্রমাগত বুলিং, সেটাই কি কারণ? দল উপেক্ষা করলো, অবহেলা করলো, সেটাই কি কারণ, নাকি কি কারণ? সেটা নিয়ে কিন্তু আলোচনা থেমে থাকবে না। মির্জা আব্বাস সিঙ্গাপুরে গেছেন, সুস্থ হয়ে ফিরে আসুক, সেটা সবার কামনা থাকবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি তুরস্কে গিয়েছেন। তুরস্ক থেকে আমেরিকায় যাবেন এবং তুরস্কে যাওয়ার আগে ঢাকা প্রেস ক্লাবে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে একান্তে বৈঠক করেছেন। কি আলাপ করেছেন প্রণয় ভার্মার সাথে, কেন তুরস্কে গিয়েছেন, সেখানে কি কথা হয়েছেন, তার আগেও তিনি বেশ কয়েকটা দেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকদিন ডক্টর খলিলের গল্প করি না। ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়ে অনেকেই চমকে দিয়েছেন, কিন্তু তিনি যে আসলে এই বিএনপির সাথে, তারেক রহমানের সাথে একটা লিয়াজো মেনটেন করছিলেন এবং তিনি আওয়ামী লীগের সাথেও লিয়াজো মেনটেন করছিলেন ইউনূসের সরকারের ভেতরে থেকে। এবং আমি আগে আপনাদের বলেছি, আপনাদের মনে আছে কি না, ইউনূস মাঝে মধ্যে তার উপরে খুব বিলা হতেন যে আমি তোমাকে পাঠাই আর তুমি যা এসব মেসেজ নিয়ে আসো আমার উল্টা দিকে। ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতা অনেকবারই বলেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়টা আমার অনেক দিনের শখ একটু গুছিয়ে নেবার। আপনারা জানেন যে তিনি বিসিএস এ জয়েন করেছিলেন ফরেন সার্ভিস ক্যাডার হিসেবে। তারপরে তিনি জাতিসংঘে কাজ করেছেন প্রায় 2 দশকের বেশি। আংটাডের উপদেষ্টা ছিলেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেছেন। জাতিসংঘের ব্যাপারে তার একটা অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে। এবং তিনি সম্প্রতি এই 2026-27 সালের মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ইনফ্যাক্ট বাংলাদেশ এই পদে প্রার্থী হয়েছেন। ইউনূস সরকারের আমলে এই পদে অন্যকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে সেই নমিনেশনটা চেঞ্জ করে ডক্টর খলিলকে দেওয়া হয়েছে। এবং তারপর থেকে ডক্টর খলিল এটার জন্য কিন্তু একের পর এক বিদেশ সফর করছেন, চেষ্টা করছেন। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল প্যালেস্টাইন, তারা বাংলাদেশের সমর্থনে উইথড্র করেছে। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে বাংলাদেশ। সাইপ্রাস 1 বছর ধরে কিন্তু এই পদের জন্য ক্যাম্পেইন করছে, তারা 1 বছর সময় পেয়েছে। কিন্তু ডক্টর ইউনূস, তার যেহেতু এইসব বিষয়ে আগ্রহ কম ছিল, দেশের চাইতে নিজেকেই তিনি প্রমোট করতেন, তো 1 বছর সময় পেয়েও আমরা এটা কাজে লাগাতে পারিনি। বরং এখন আর মাত্র 3 মাসের মতো বাকি আছে। এই 3 মাসে ডক্টর খলিল অনেক ট্রাই করছে। তাহলে প্রথমে আমরা একটু আলাপ করি যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে তার প্রেস ক্লাবে কি আলোচনা হয়েছে। এটা নিয়ে দেখলাম যে মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চেয়েছে কি হচ্ছে। তাদের যে ছবিটা আমরা দেখেছি, সেই ছবিতে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা যায় যে খুবই অন্তরঙ্গ পরিবেশে এই দুজনের আলোচনা হয়েছে। এই দুজনের আলোচনা হয়েছে মূলত বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট কি করে এনশিওর করা যায়। আরো খোলামেলা করে যদি বলি যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক অবস্থাটা বিরাজ করছে, তাতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত। তাদের কার্যক্রমের উপরে একটা নিষেধাজ্ঞা, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করে গেছে ডক্টর ইউনূস। সুতরাং অফিসিয়ালি আওয়ামী লীগ কিন্তু কার্যক্রম করতে পারছে না। তার মানে অর্ধেকের বেশি নাই হয়ে গেছে। এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা আর ইনক্লুসিভ নেই। সো আওয়ামী লীগ আবার কার্যক্রম অফিসিয়ালি শুরু করতে পারে। আওয়ামী লীগের কাজ চলছে, দেশে বিদেশে আওয়ামী লীগ এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মতো করে কাজ করছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ সংগঠনের উপরে, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়টা নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান যে গত বছরের 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন, তিনি কিন্তু 24 সালের 5ই আগস্টের পর আসেননি। তিনি অনেক কিছু ম্যানেজ করে এসেছেন। তার আসার পথে অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল এবং শেষমেশ তাকে ভারতের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে। ভারতের কাছে মুচলেখা দিয়ে তিনি এসেছেন এবং যে কারণে অনেকে ট্রল করেন যে তারেক রহমানের সরকার আসলে মুচলেখা সরকার। যাই হোক, তিনি যতগুলো শর্ত মেনে বাংলাদেশে এসেছেন, তার মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, যেটা বললাম যে আওয়ামী লীগ সহ সবাই এখানে রাজনীতি করবে। এবং সেটি নিয়েই আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে, কি কৌশল নির্ধারণ হয়েছে,
বা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান যে ভাই আওয়ামী লীগের কার্যক্রমটা কবে, এই যে নিষেধাজ্ঞা এটা কবে তুলে নেবে। অনেকে আরেক ডিগ্রি একটু বাড়িয়েই বেশ রাগ করে বলেন যে ইন্ডিয়া আমাদের জন্য কি করছে। আসলে এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না, কারণ এখানে অনেক কিছু আছে বিহাইন্ড দ্য স্ক্রিন, যেটা আগের থেকে বললে সেটা সমস্যা হয়। তবে মনে রাখবেন যে বর্তমানে যে বাংলাদেশে গৃহপালিত বিরোধী দল রয়েছে, জামাত, এনসিপি, এরা কিন্তু নানা রকমের সিন ক্রিয়েট করবে, এরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়ার, অ্যাটলিস্ট কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা না তুলে নেওয়ার। তো এই তাদের এই হইচই, তাদের হাতে কোনো কার্ড তুলে দিতে চাইছে না কোনো পক্ষই। সুতরাং যা হচ্ছে নীরবে হচ্ছে, পর্দার আড়ালে হচ্ছে। এবং ডক্টর খলিল তিনি কিন্তু একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য এখনো কাজ করছেন, ইনুসের সাথে থাকার সময়ও কাজ করেছেন। তার এই জিনিসটা আপনারা অনেকে হয়তো জানেন না। তিনি সব সময় তিনি বলেন যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং যদি ধরেন ডক্টর খলিল যদি নিজে কমিউনিকেট না করে তাহলে আমরা কিন্তু অনুমান করতে পিছপা হব না, আমরা তখন অনুমান করতে শুরু করব, যে কারণে ডক্টর খলিল কমিউনিকেট করেন। তো প্রণয় ভার্মার সাথে মিটিং এর পরে তিনি গেছেন তুরস্কে। তুরস্কে ডক্টর খলিল যে মিটিংটা করেছে অ্যাবসলিউটলি তার এই জাতিসংঘের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে, এর বাইরে তিনি কোনো রাজনৈতিক বিষয়ে আলাপ করেননি। তিনি তুরস্কে যেসব ইসলামিক কান্ট্রিজগুলো আছে, বিশেষ করে ওআইসির যারা সদস্য আছে সেই সব দেশের রাষ্ট্রদূত বা দূতাবাসের প্রতিনিধিদের সাথে বসেছিলেন, তাদের সাথে তিনি ইফতার করেছেন। বেসিক্যালি তিনি ইফতার পার্টি থ্রো করেছিলেন। তো এর আগে তিনি ডক্টর খলিল কিন্তু সৌদি আরবও গিয়েছিলেন, কাতারে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ইরানের আক্রমণের কারণে তিনি সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছেন। এদিকে তুরস্কের থেকে আমেরিকায় যাচ্ছে। তুরস্কের কথাটা আমি কেন বলছি, তুরস্কের বিষয়ে আপনারা মনে আছে যে ডক্টর ইউনূসের আমলে সেই প্যারাসুট কি একটা আশিক নাকে, হ্যাঁ, সেই আশিক তুরস্কের থেকে ব্যাপক ইনভেস্টমেন্ট আনবে, এইসব শিশু উপদেষ্টারা গেল, বাংলাদেশে ড্রোন কোম্পানি হবে, বাংলাদেশে আর্মস ফ্যাক্টরি হবে চিটাগাঙে, অনেক কিছু আমরা শুনলাম। কিন্তু এইবার যে ডক্টর খলিল গেলেন সেখানে এই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? একদম একদম মুখ বন্ধ ছিল ডক্টর খলিলের। এবং এই যে তুরস্ক ড্রোন ফ্যাক্টরি করবে, তুরস্ক অস্ত্র কারখানা করবে বাংলাদেশে, এই সব কিছু স্থগিত হয়ে গেছে, এবং ডক্টর খলিল ভুলেও ওই দিকে যায়নি। এবং ইন্টারেস্টিংলি হলো ডক্টর খলিলের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, ডক্টর খলিলের সাথে কিন্তু ইন্ডিয়ারও একটা সম্পর্ক ডেভেলপ করেছিল। আবার ইন্ডিয়া এই এই বিষয়ে সাইপ্রাসকে সমর্থন করছে। ইন্ডিয়ার সাথে আরেকটা হিসাব আছে, সাইপ্রাসের কিছু দ্বীপ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, সেখানে আবার ভারত সাইপ্রাসের পক্ষে গ্রিসের পক্ষে কাজ করছে। তো এই সব মিলিয়ে ডক্টর খলিলকে ভারত সমর্থন দেবে কিনা জানি না, তবে ডক্টর খলিলের পক্ষে আমেরিকা, ইসলামিক কান্ট্রিজ এরা আছে। ডক্টর খলিল ইজ ট্রাইং, তার একটাই দুঃখ যে 1 বছর যেখানে সাইপ্রাস সময় পেল সেখানে তিনি মাত্র 3 মাস, বাট হি ইজ ট্রাইং হার্ড। বাংলাদেশ যদি এই জাতিসংঘের এই সভাপতির এই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সেটা দেশ হিসেবে আমাদের জন্য গর্বের। আমরা কোনো সরকারকে পছন্দ করি বা না করি, তাহলে এখন আমরা দেখব যে এই আর 3 মাসের মতো সময় আছে, তারপরে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হবে, এবং আমরা দেখি কে জয়লাভ করে। প্রিয় বন্ধুরা, আজ গতকালকে একটা খবর করেছিলাম 10 জন দিল্লিতে ধরা পড়েছে, তার মধ্যে একজন এবার চিহ্নিত হয়েছেন, তিনি হচ্ছেন হাদি হত্যার সময়ে যে দালাল, যিনি মানে এদের দুজনকে পার করেছিলেন, সেই দালালও এই পারে চলে এসেছিল বাঁচার জন্য। সেই দালালও কালকে চিহ্নিত হয়েছে ওই 10 জনের মধ্যে থেকে, ওই দালাল হচ্ছেন একজন। এখন এইখানে আমাদের এখানে কাগজে বেরিয়েছে অভিযুক্তদের অনুপ্রবেশের সাহায্য, হাদি হত্যা, গ্রেপ্তার বাংলাদেশি দালাল। দেখো হলো বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদি
খুনের 2 অভিযুক্তকে ভারতে অনুপ্রবেশ সাহায্য করার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম ফিলিপ সাংমা, বাড়ি বাংলাদেশের হালুয়াঘাটে। শনিবার সকালে তাকে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফিলিপ অনুপ্রবেশকারী দালাল হিসেবে কাজ করেন বলে খবর। ধৃতকে এদিন বিধাননগর আদালতে হাজির করানো হলে বিচারককে 7 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন। একে কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেননি, এসটিএফ এর হেফাজতের নির্দেশ দিয়েছেন। আচ্ছা, প্রসঙ্গত 7ই মার্চ বনগাঁ বাগদা রোড থেকে গ্রেপ্তার করা হয়েছিল হাদি হত্যার 2 মূল অভিযুক্ত রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে। এদের দুজনকেই পার করেছিলেন এই দালাল। গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। গুরুতর জখম অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তিনি মারা যান। এসটিএফ এর দাবি, 12ই ডিসেম্বর গভীর রাতে ফয়সাল এবং আলমগীর বাংলাদেশের হালুয়াঘাট, ভারতের মেঘালয় ডলুপাড়া আন্তর্জাতিক সীমান্ত দিয়ে এদেশে ঢুকেছিল। এসটিএফ সূত্রের খবর, হেফাজতে নিয়ে রাহুল এবং আলমগীরকে জেরা করে ফিলিপের নাম জানতে পারেন গোয়েন্দারা। এইখানে ভালো করে লক্ষ্য করুন, এসটিএফ সূত্রের খবর, নিজেদের হেফাজতে নিয়ে রাহুল এবং আলমগীরকে জেরা করে ফিলিপের নাম জানতে পারে গোয়েন্দারা। মানে জেল হেফাজতে রেখে জেলে গিয়ে সমস্ত জিজ্ঞাসাবাদ করছে। ডালুপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে এদেশে ঢোকানোর কাজ করেন ফিলিপ। রাহুল এবং আলমগীরকে এদেশে ঢোকানোর পরে বাংলাদেশ পুলিশের তদন্তের হাত থেকে বাঁচতে ফিলিপ নিজেও এদেশে ঢুকে পড়েন। রাহুল এবং আলমগীরদের মতোই উত্তর পূর্ব ভারতে উত্তরবঙ্গ, নদিয়ায়, উত্তর বিভিন্ন শহর ঘুরে নদিয়ায় ঠাঁই নিয়েছিলেন তিনি। গোয়েন্দাদের দাবি, বাংলাদেশের ভোটের পরেই ফিলিপ দেশে ফেরার তোড়জোড় করছিলেন। সেই কারণেই গোপন ডেরা থেকে বেরিয়ে শান্তিপুরে এসেছিলেন। একইভাবে বাংলাদেশে ফেরার জন্য রাহুল এবং আলমগীর ওখানে এলে পরে বনগাঁয় এসটিএফ এর হাতে ধরা পড়ে। এখন এই যে বাংলাদেশ বারবার বলছে না যে হাদি হত্যার 2 মূল অভিযুক্তকে আমাদের খুনিদের আমাদের হাতে প্রত্যর্পণ করুন, ভারত কিন্তু অত তাড়াতাড়ি করবে না। ভারত কি বলেছে? রণদীপ জয়সওয়াল, আমরা বিবেচনা করছি, তার বেশি কিন্তু করো বিবেচনা, মানে বিবেচনা আর কি, মানে দেখছি। আসলে এই চেনটাকে, এই যে ফিলিপকে ধরলো, ফিলিপের পরে এবারেতে এই চেনটা আর কে কে আছে এর মধ্যে, কারা কারা আছে, একে অপরের সঙ্গে যোগাযোগ থাকে। এ ওকে ফোন করে দেয়, ও দালাল মারফত দালালের যেন যোগাযোগ থাকে, দালালদের একটা চেন থাকে। সেই চেনটাকে এবার ধরার চেষ্টা করা হবে। এত তাড়াতাড়ি কিন্তু এদের 3 জনকে কোনোভাবেই ছাড়া হবে না। আর এসটিএফ যখন হেফাজতে নিয়েছে, তার মানে জানতে পারবেন যে এসটিএফ মোটামুটি ঔষধ প্রয়োগ করবে। ঔষধ প্রয়োগে যত আছে সব না গড়গড়িয়ে নাম বলে দেবে। আর এদেরকে জেল হেফাজতে দেওয়ার কারণ হচ্ছে এরা হত্যার কথা স্বীকারই করে নিয়েছে যে আমরা হত্যা করেছি। যখন হত্যা করে দিয়েছি তখন তো আর তাকে নতুন করে স্বীকার করার কিছু নেই। এইবার কথা হচ্ছে, তোমরা এলে কি করে, কার মাধ্যমে যোগাযোগ করেছিলে, কে তোমায় পার করেছিল, সেইগুলো তথ্যগুলো জানার জন্য একে জেল হেফাজতে গিয়ে এসটিএফ এবং এনআইএ এদেরকে জিজ্ঞাসাবাদ করে এগুলো জানতে পারে। তার জন্য বলছি, বাংলাদেশ সরকার এখনই চাইলে এখনই ভারতবর্ষ তাদেরকে হ্যান্ড ওভার করবে না, করবে নিশ্চয়ই। এদেরকে তো রেখে দেবে না ভারতবর্ষে, খাইয়ে পরিয়ে রাখবে না। এখানে একটা সময়ের পর সব জিজ্ঞাসাবাদ কমপ্লিট হয়ে গেলে তাদেরকে এখান থেকে ফিরিয়ে দেবে বাংলাদেশের সরকারের হাতে। এবার বাংলাদেশে তাদের বিচার ব্যবস্থায় কি আছে না আছে সেটা বুঝে তাদের উপরে ব্যবস্থা হবে, কিন্তু এখনই দেওয়া হবে না। আর এই ফিলিপ সম্পর্কে এখন যা জানা যাচ্ছে, তাকে হেফাজতে নিয়ে তাকে এখন তদন্ত করা হচ্ছে এবং প্রচন্ড জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জিজ্ঞাসাবাদ কিরকম জানেন তো? এই জিজ্ঞাসাবাদ কিন্তু খুব মারাত্মক। ধরুন 4 দিন আপনাকে ঘুমোতেই দেবে না, সারাক্ষণ মাথার উপর একটা বড় লাইট জ্বালিয়ে রেখে দেবে গরমের মধ্যে, আপনার ওই সেলের মধ্যে, আর সামনে একজন দাঁড়িয়ে থাকবে। ঘুমোতে গেলেই এক চড় মারবে, আবার উঠে দাঁড়াতে হবে, বসতে পারবে না, দাঁড়িয়ে থাক। কতক্ষণ একটা মানুষ পারবে? একদিন আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, 4 দিন
না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব নাকি? তো এই ধরনের অত্যাচার, মানে অত্যাচার করা হয় না, এই ধরনের শাস্তি দেওয়া হয়, যাতে যা আছে বাবা তাড়াতাড়ি বলে দিয়ে আমি চলে যাই, এরকম একটা ভাব। তো এখন দেখা যাক কবে এরা এদের হাত, এদের মুখ থেকে কি কি বেরোয়, এবং অনেক তথ্যাদি বেরোবে, আপনারা নিশ্চিত থাকুন, অনেক তথ্যাদি বেরোবে। এবারে ধীরে 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 দেখবে সুতোর জট খুলছে, সুতোর জট খুলছে, এবং একটা বিরাট চক্র এই যে আমাদের সীমান্ত এরিয়ায় যত, মানে আমাদের যত অনুপ্রবেশকারী যত চেনগুলো আছে, সেই চেনগুলোকে পুরো আস্তে 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 একটা একটা করে এসটিএফ এবং এনআইএ দুজনে মিলে খুলবে। খুলে একটাকে ধরে আর একটাকে ধরবে, আর একটাকে ধরে আর একটাকে ধরবে, ওই শিকল খোলার মতো ব্যবস্থা হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত নীরবতা। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে, সেই সরকার মসৃণ গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সন্ধিক্ষণে। দলটির প্রধান শেখ হাসিনা দিল্লি থেকে বারবার নির্দেশ দিচ্ছেন, মাঠে নামুন, আন্দোলন গড়ে তুলুন, কিন্তু ঢাকার রাজপথে তার কোনো প্রতিফলন নেই। কেন কর্মীরা ফিরছেন না? কেন ভারত সরকারের দিকে তাকিয়ে আছেন দলের শীর্ষ নেতৃত্ব? আজ আমরা বিশ্লেষণ করব, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সত্যিই অন্ধকারের দিকে যাচ্ছে? প্রথমে বলি নেত্রীর বার্তা বনাম মাঠের বাস্তবতা। খবর পাওয়া যাচ্ছে দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রতি ক্ষুব্ধ দলের উচ্চতম নেতৃত্ব। শেখ হাসিনা স্পষ্ট বার্তা দিয়েছেন যে নেতারা দেশে ফিরে ঝুঁকি না নিলে দল পুনর্গঠন অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো, যারা একসময় রাজপথ কাঁপাতেন তারা এখন আইনি জটিলতা আর গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে। এই আত্মগোপন থাকাটা দলের ভেতরে তিনটি পরিস্থিতির জন্ম দিচ্ছে। এক, নেতৃত্বের সংকট, সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাউকেই মাঠে পাওয়া যাচ্ছে না। দুই, তৃণমূল স্তরের ক্ষোভ। তৃণমূল স্তরের কর্মীরা মনে করছেন বিপদের সময় বড় নেতারা সেই যে বিদেশে চলে গেছেন, তারপর থেকে তাদের আর কোনো ভূমিকা নেই, তাদের দেখা যাচ্ছে না। তাই এখন প্রাণের ঝুঁকি নিয়ে তারা আর মাঠে নামতে এই সাধারণ স্তরের কর্মীরা, তৃণমূল স্তরের কর্মীরা আর আগ্রহী থাকছেন না, তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। এবং তিন, আস্থা ও ভয়। একদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান, অন্যদিকে নতুন সরকারের অস্পষ্ট অবস্থান। সব মিলিয়ে এক চরম ভয়ের সংস্কৃতি কাজ করছে। এই প্রসঙ্গে উঠে আসছে ভারত ফ্যাক্টর। শেষ ভরসা কি শুধুই দিল্লি? আওয়ামী লীগের বর্তমান কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল স্তর পর্যন্ত সবার মনে একটাই বিশ্বাস, ভারত সরকার চাপ সৃষ্টি করলে তারেক রহমান নমনীয় হবে। কিন্তু ভূ রাজনীতি কি এতই সহজ পথে চলে? যে মূল প্রশ্নগুলো উঠে আসে সেগুলো এরকম: ভারত কি সত্যিই বিএনপি সরকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ দেবে? চাপ দেবে কি যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নাও? দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের বর্তমান অবস্থান কি? শেখ হাসিনাকে দীর্ঘ সময় আশ্রয় দেয়া নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই বা কি আলোচনা চলছে, এবং ভারত এখন তার নিজস্ব বাণিজ্যিক ও নিরাপত্তা স্বার্থে বর্তমান তারেক রহমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের জন্য কি দুঃসংবাদ হতে পারে? আইনি দেওয়াল স্পষ্ট। ক্রাইম ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স আওয়ামী লীগের ঘরে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই অর্ডিন্যান্সের আওতায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। যদি এই অর্ডিন্যান্স বাতিল না হয় তবে কোনো নেতার পক্ষেই প্রকাশ্যে রাজনীতিতে আসা অদূর কেন সুদূর ভবিষ্যতেও সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা বলতে গেলে আমাদের দেখতে হবে তারেক রহমান সরকার কেন এই অর্ডিন্যান্স বাতিল করবে কিংবা করবে না। জামাত এনসিপির বিরোধিতার মুখে এই আইন কি পরিবর্তন করা সম্ভব? 3, পরিবর্তন হলে তার যে একটা প্রেক্ষিত আসবে, তার যে অভিঘাত আসবে, সেই অভিঘাত সেটা তারেক রহমানের বিএনপি সরকারের পক্ষে সেটা কতটা গ্রহণযোগ্য হবে, তারা কতটা সেটা সামাল দিতে পারবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো সমঝোতা কি পর্দার আড়ালে চলছে? 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। সংসদ এখন বিএনপি এবং জামাতের দখলে। এই অবস্থায় আওয়ামী লীগের সামনে 2টি পথ খোলা আছে। এক, আমূল সংস্কার করে নতুন নামে অন্তত দলের নতুন নাম না হোক, নেতৃত্বের নতুন নামে বা নতুন পরিচয়ে বা নতুন নেতৃত্বে আবার উঠে আসার চেষ্টা করা। 2, দিল্লির চাপের আশায় বসে থেকে বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়া। আপনারা জানেন শেখ হাসিনার পুত্র জয় কয়েকবার বলেছেন তার মা তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, অথচ তারপরে আবার আওয়ামী লীগের নেতৃত্ব দিল্লি থেকে ঘোষণা করছেন যে তার শেখ হাসিনার চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এতে সাধারণ মানুষের সামনে, কর্মীদের সামনে একটা একটা অস্থির সংকেত যাচ্ছে। যেটাই হোক না কেন সেটাই শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে বা তার জায়গায় নতুন নেতৃত্ব নিয়ে যেটাই হোক না কেন সেই বিষয়ে একটা সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বের এই মুহূর্তে নেওয়া দরকার। এটার জন্য বসে থেকে অপেক্ষা করলে দল কিন্তু আরও সংকটের দিকে এবং বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। দেশের মধ্যে সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা বলছে আমরা নেত্রীর দিকে তাকিয়ে আছি, আমরা নেতৃত্বের দিকে তাকিয়ে আছি, কিন্তু নেতৃত্ব তাকিয়ে আছে আবার ভারতের দিকে। এই চক্র থেকে বের হতে না পারলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু আদৌ সেই ভবিষ্যতে আলো নেই, অন্ধকার। একটি রাজনৈতিক দলের প্রাণ হলো তার কর্মীরা। যখন কর্মীরা ঝুঁকি নিতে ভয় পায় আর নেতৃত্ব বিদেশের মাটির ওপর, বিদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই দলের পুনরুত্থান সম্ভব নয়। আওয়ামী লীগ কি পারবে তাদের শীর্ষ রাজনৈতিক, তাদের দীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসকে পুনরুদ্ধার করতে? নাকি আমরা একটি বড় দলের চিরস্থায়ী পতন দেখছি? যে দল বাংলাদেশের জন্ম দিয়েছে, যে দল বাংলাদেশকে পাকিস্তানের বুক থেকে ছিনিয়ে নিয়ে এসে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। আপনার মতামত কমেন্টে জানান। আজকের বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখুন, তারা ভারতে যারা থাকছে তারা তো নিজের পয়সা খরচ করে থাকছে, কেউ তো আর ভারত সরকার তো ওদেরকে খাওয়াচ্ছে না। তো এটা তো ভারতের জন্য ভালো, এই লোকগুলোর টাকা কড়ি আছে সেখানে খরচ করছে থাকছে। আমি মনে করি না যে এইটা কোনো সমস্যা। মানে ওদের ভারতীয় কোন নেতা বাংলাদেশে বসে এই ধরনের কার্যক্রম বাংলাদেশ কি কখনো এলাও করতো? ওইটা একটু আসলে ভিন্ন চিত্র। বাংলাদেশের ভারতের নেতারা তো এভাবে বাংলাদেশে চলেও আসবে না, ভারতে তো রাজনৈতিক বিভাজনটা নাই আসলে। কিন্তু যে জায়গাটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই ভারত কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার দীর্ঘমেয়াদে ভারতের সাথে তারেক রহমানের সম্পর্ক খারাপ হয়ে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তখন আবার আওয়ামী লীগ এক ধরনের বেনিফিট পাবে, কারণ তারেক রহমান থেকে ভারত যেটা আশা করে
যে বাংলাদেশে আপনার মানে জঙ্গিবাদ তারেক রহমান বন্ধ করবে, সেটা তারেক রহমানের পক্ষে তো সম্ভব নয়। সুতরাং ওই জায়গায় আসলে ভারতের কিছু তারেক রহমান থেকে দীর্ঘমেয়াদী কিছু পাওয়ার নাই। যে জিনিসটা হচ্ছে আসলে আওয়ামী লীগই আমার ধারণা আন্তরিকভাবে ভারতের সাথে আপনার যোগাযোগটা স্টাবলিশ করতে পারছে না। যে আন্তরিকতা নিয়ে, যে কমিটমেন্ট নিয়ে ভারতের সাথে যোগাযোগ করা দরকার, সেইটা আওয়ামী লীগ করতে পারছে না।